সুদর্শন বাড়িতে নেই, ওরা সব বুঝতে পারতেন দেবতারা কখন কে কোথায় যাচ্ছে। তা সে কাটতে গেছেন বাইরে, তখন এসে অঘবতীকে বলেছেন যে আমি অতিথি, সৎকার করো। তো অঘবতী বলেছেন ঠিক আছে আপনি কী চান, বলেছে তোমাকে। তো অঘবতী বলছে অনেক কিছু বলেছে, না এই দ্রব্যের প্রলোভন দেখিয়েছে, ওই এটা না ওটা না, আমি তোমাকেই চাই। তখন কিছু করার নেই, কারণ স্বামীও তো বলে গেছে অতিথিকে তুষ্ট করতে হবে। অঘবতী তখন সহাস্যে ধর্মের সঙ্গে অন্য কক্ষে গমন করেছেন। এবার সুদর্শন ফিরে এসছেন, ফিরে এসে স্ত্রীকে ডাকছেন, স্ত্রী সাড়া দিচ্ছেন না, কারণ তিনি ভাবছেন যে অন্য পুরুষের বাহুতে আমি এখন আছি, এই সময় কি সাড়া দেওয়াটা উচিত, এটা ঠিক নয়। তখন ব্রাহ্মণ কুটির থেকে চিৎকার করে বলছেন, আমি ব্রাহ্মণ অতিথি, এই মুহূর্তে তোমার ভার্যা আমাকে তৃপ্ত করছেন, এবার কি করতে হয় করো। এই কথা শুনে সুদর্শন সঙ্গে সঙ্গে তার ঈর্ষা এবং তার ক্রোধ ত্যাগ করে বলছেন আপনার সুরত সম্পন্ন হোক। সঙ্গে সঙ্গে ধর্ম বেরিয়ে এসে বলছেন তোমার জয় হোক, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার পিছনেই মৃত্যু দাঁড়িয়েছিলেন, যে মুহূর্তে তুমি অতিথি সৎকার ব্রত থেকে চ্যুত হতে সঙ্গে সঙ্গে মৃত্যু তোমাকে নাশ করতেন, তুমি ধন্য যে তুমি মৃত্যুকে জয় করেছ। এতে এইটুকু অন্তত বোঝা যায় যে অতিথি সেবার ক্ষেত্রে, তাকে তুষ্ট করার ক্ষেত্রে কোনো রকম সীমা নেই। লিঙ্গ এই রকম যে বিভেদ, একজন ছেলে একজন মেয়ে, এখন ডোনাল্ড ট্রাম্প খুবই বলছেন যে এই দুটো লিঙ্গ হয়, এর মধ্যে আর কিছু হয় না। তা সেইটে আমাদের যে পুরাণ, আমাদের যে কাব্য, এখানে অনেক ক্ষেত্রে লিঙ্গের এই বিভেদ পুরোপুরি অতিক্রম করা হয়েছে। আমরা শিখণ্ডীর নাম জানি, শিখণ্ডী নারী হয়ে জন্মেছিলেন, কিন্তু দ্রুপদের ছেলের শখ, সেই জন্য ছেলে হিসেবেই তাকে বড় করা হচ্ছে, একজন মেয়ের সঙ্গে তার বিয়েও দেওয়া হয়েছে। কিন্তু সেই মেয়েটির তো খারাপ লেগেছে, কী কথা, সেই মেয়েটি তার বাবাকে গিয়ে বলেছে, তখন সেই বাবা এসে দ্রুপদের সঙ্গে যুদ্ধ করছেন। এবার আমার জন্যে যুদ্ধ হলো, আমার জন্য পিতামাতার এত কষ্ট, এই ভেবে শিখণ্ডী বনে গেছেন, প্রাণ ত্যাগ করবেন। সেখানে একজন যক্ষের সঙ্গে দেখা হয়েছে, সেই যক্ষের কাছ থেকে শিখণ্ডী পুরুষত্ব ধার নিচ্ছেন, নিজের নারীত্ব দিচ্ছেন। আবার ভঙ্গাশ্বর নামে এক রাজা ছিলেন, তার 100টা ছেলে। এবার তিনি একটা সরোবরে চান করতে গিয়ে হঠাৎ মেয়ে হয়ে যান, স্ত্রী হয়ে যান। এবার তিনি সেখানে ইন্দ্রের চক্রান্ত ছিল, সেসব গল্প আমি বলছি না, কিন্তু এবার স্ত্রী রূপে তিনি একজন ঋষির সঙ্গে বাস করেন এবং আবার নারী হয়ে তার 100টা পুত্র হয়। তা গল্পটা অনেক বড়, কিন্তু গল্পটা শেষে ইন্দ্র তাকে বলছেন, ইন্দ্রের সঙ্গে প্রথমে ঝগড়া ছিল, পরে তুষ্ট হয়েছেন, যে ঠিক আছে তুমি এবার বলো যে তুমি বাকি জীবনটা পুরুষ হয়ে থাকতে চাও নাকি নারী হয়েই থাকতে চাও। তিনি বলছেন আমি নারী হয়ে থাকতে চাই। তখন ইন্দ্র একটু অবাক, কেন? তখন যা বলছেন সেটা খুব বিখ্যাত উক্তি, সেটা হচ্ছে নারীর যৌন সুখ অনেক বেশি, এই জন্য তিনি নারী হয়ে থাকতে চান। আরেকটা গল্প বলি, সেখানে বৈবস্বত মুনি একটা যজ্ঞ করেছেন, একটা ছেলে চেয়ে, তখন যজ্ঞ তো ছেলে চেয়েই করতে হবে, কিন্তু একটা মেয়ে হয়েছে। তা মুনি খুব অবাক হয়েছেন, যে বৈবস্বত মনু খুব অবাক হয়েছেন যে এটা কি হলো। দেবতাদের বলেছেন, দেবতা বলছেন না তোমার বউ মনে মনে মেয়ে চেয়েছিলেন তাই আমরা মেয়ে দিয়েছি। না এরকম হবে না, প্রচুর ধরে করে তো ওকে আবার ছেলে করে দেওয়া হয়। তো সেই ছেলে বড় হয়েছে, তো ঘোড়ায় চড়ে একটা জঙ্গলে গেছে, একটা হরিণের পেছনে তাড়া করে। তো জঙ্গলটা ঢুকতেই সে মেয়ে হয়ে গেছে। কেন না, কারণ সেই জঙ্গলে শিব ও পার্বতী বিহার করতেন এবং শিব বলে দিয়েছিলেন ওখানে যে ঢুকবে স্ত্রীত্ব প্রাপ্ত হবে। তা ঘোড়াটাও ঘুড়ি হয়ে গেছে আবার, এত দূর সেই ব্যাপার। তো এইবারে কি করবে, তো বুঝতে পারছে না। তখন গিয়ে মহাদেবকে বলেছে স্যার আমি তো জানতাম না আমি এরকম করে মেয়ে হয়ে গেছি। তখন মহাদেব বলছে কিছু করার নেই, ওখানে নিয়মটা তাই, তো তোমার তাই হবে। পার্বতীর একটু দয়া হয়েছে, বলছে ঠিক আছে আমি তোমাকে একটা বর দিচ্ছি যে তুমি 1 মাস ছেলে 1 মাস মেয়ে হবে। যখন তুমি পুরুষ হবে তখন স্ত্রী সত্তায় কী করেছো সেই স্মৃতিটা তোমার লুপ্ত হবে, আবার যখন তুমি স্ত্রী হবে তখন তোমার পুরুষ সত্তায় তুমি কী করেছো তা লুপ্ত হবে। তো এরকম করে আবার একজন বুধ বলে একজনের সঙ্গে সঙ্গম করে তার নারী অবস্থায় একজন পুত্র হয়েছে, পরে আবার তিনি মহাদেবকে তুষ্ট করে পুরোপুরি ছেলে হয়ে যান। তাহলে এইবারে এই যে লোকটি, তার জীবনটা আপনি দেখুন, জন্মালো মেয়ে হয়ে, তারপর হলো ছেলে, তারপর হলো মেয়ে, তারপর হলো 1 মাস ছেলে 1 মাস মেয়ে, তারপর হলো পুরোপুরি ছেলে। এ তো হি সি দে দেম দেন দেয়ার দেন্স ফোর্থ হেন্স ফরওয়ার্ড, কি ডোনাল্ড ট্রাম্প তো মাথায় হাত দিয়ে বসে পড়বে, এরকম একটাও টুইট করতে পারবেন না সারাদিন ধরে, এরকম একটা কাণ্ড আমাদের হয়েছে। এবারে এই লিঙ্গ টিঙ্গর কথা নয়, একজন মানুষ রাক্ষস হয়ে গেছিলেন, সমস্ত প্রায় বর্ডার পেরিয়ে, সেই গল্পটা বলি। অবশ্যই আমাদের তো ওখানে অভিশাপ দিলে তাই হতো। একজন রাজা ছিলেন, তার নাম কলমাসপাদ। তিনি আসছেন মৃগয়া করে, এবার একটা সরু রাস্তা, ওই দিক থেকে আসছেন বশিষ্ঠর পুত্র, তার নাম শক্তি, আর ইনিও আসছেন। তা কেউ কাউকে রাস্তা ছাড়বে না, আমি রাজা রাস্তা ছাড়বো না, আমি ব্রাহ্মণ রাস্তা ছাড়বো না, এই নিয়ে ঝগড়াঝাটি হয়েছে। রাজা ব্রাহ্মণকে এক চাবুক মেরেছে, সঙ্গে সঙ্গে শক্তি অভিশাপ দিয়েছেন তুমি রাক্ষস হয়ে যাবে। খুব খারাপ কাজ করেছেন, কারণ 1-1.5 দিন বাদে যেই রাক্ষস হয়ে গেলেন উনি প্রথমে এসে শক্তিকে খেয়ে নিলেন। এতে বোঝা যায় অভিশাপ দেওয়ার সময় বুঝে শুনে দেবেন। আরে খরগোশ হয়ে যাও, কেন্ন হয়ে যাও বলা যেত, তো রাক্ষস হয়ে যাও বলতে গেলি কেন?
এরপরে বশিষ্ঠের 100টা ছেলে ছিল, সবাইকে উনি খেয়ে নিলেন। এরপরে একদিন বশিষ্ঠকে খেতে গেছেন, তখন বশিষ্ঠ মন্ত্রপুত জল তার গায়ে ছড়িয়ে দিলেন এবং উনি আবার মানুষ হয়ে গেলেন। তখন বললেন যে এই যাও, রাজা হয়ে আবার শাসন করো, আর কখনো ব্রাহ্মণদের অপমান করো না। যাবার সময় উনি বলছেন যে ঠাকুর, আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? না, আমার একটা ছেলে চাই, তো আপনি যদি আমার মহিষীর সঙ্গে সঙ্গম করেন, একটা পুত্র আমাদের উপহার দেন। হঠাৎ এই কথাটা বলতে গেলেন কেন? কারণ তিনি যখন বিভিন্ন মানুষকে, শুধু বশিষ্ঠর 100টা ছেলে তো খাননি, আরও অনেক মানুষ খেয়েছেন, তা খেতে খেতে একটা সময় একজন ঋষিকে খেয়েছিলেন, যিনি সেই মুহূর্তে তার ভার্যার সঙ্গে সঙ্গম করছিলেন। এবং তার স্ত্রী এই রাক্ষসকে, মানে এই রাজাকে অভিশাপ দেন যে তুমি যদি কখনো সঙ্গম করো, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। এটা শুনলে আমাদের আরও একটা গল্পের কথা মনে পড়ছে, সেটা আমি বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি। তো এবার তো অনেককেই বলা যেত যে আমার মহিষীর গর্ভে পুত্র উৎপাদন করো, বশিষ্ঠকে বলতে গেলেন কেন? আমার ধারণা এখানে গল্পটায় লেখা আছে যে ওই স্ত্রী বললেন যে তুমি বশিষ্ঠকে গিয়ে বলো, কিন্তু নিয়োগ অনেককে দিয়ে করানো যায়। এটার কারণ আমার মতে যে উনি ভেবে দেখলেন যে লোকটার 100টা ছেলেকে আমি খেয়ে নিয়েছি, সেই লোকটাই যদি আমার মহিষীর গর্ভে একটি পুত্র উৎপাদন করেন এবং সেই পুত্র যদি আমার চোখের সামনে ঘুরে বেড়ায় এবং তাকে যদি আমায় লালন পালন করতে হয়, তাহলে তার মধ্যে একটা প্রায়শ্চিত্ত হতে পারে, যে প্রায়শ্চিত্তটা আমার করা উচিত। এইবার সেই গল্পটা যেটা আপনাদেরও মনে পড়েছে, সেটা হচ্ছে হরিণ আর হরিণী সঙ্গম করছে। এই সময় পাণ্ডু তীর ছুঁড়লেন এবং হরিণ মারা গেল, কিন্তু হরিণ মারা যাওয়ার আগে বড় সংলাপ বলে গেল। দেখা গেল সে হরিণ নয়, তিনি একজন ঋষি। হরিণের রূপ ধরে তিনি তার ভার্যার সঙ্গে রতিক্রীড়া করছিলেন। তিনি বললেন যে ঠিক আছে, তুমি না জেনে ব্রাহ্মণকে মেরেছো, ব্রহ্মশাপ লাগবে না, কিন্তু দুটো প্রাণীর চরম আনন্দের সময় তুমি যে তাদের একজনকে হত্যা করার পরিকল্পনা করেছো, এই চূড়ান্ত নীচতার জন্য, এই চূড়ান্ত মূঢ়তার জন্য অভিশাপটা হলো এই যে তুমি যদি কখনো সঙ্গম করো, তুমি মারা যাবে। বোঝা যাচ্ছে প্রাচীন ভারতে একটা ধারণা ছিল, ও সেটা তো আমরা আরও একটা জায়গা থেকে জানতে পারি, যে দুই ক্রৌঞ্চ পাখি যখন মৈথুন করছিল, তাদের মধ্যে একজনকে যখন একজন মেরে ফেলেছিল ব্যাদ, তখন একজন লোক একটা শ্লোকে বলেছিলেন যে করোনা করোনা প্রতিষ্ঠা লাভে নিশা চিরকালের তরে। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো প্রাণীও যদি যৌনতা করে, সেটা এত আশ্চর্য সুন্দর একটা আনন্দ যে তখন তাকে কোনোভাবেই হত্যা তো করা যাবেই না, সত্যি বলতে কি বিঘ্নও ঘটানো যাবে না। আমাদের মনে থাকতে পারে যে যুধিষ্ঠির ও দ্রৌপদী যখন একাসনে ছিলেন, তখন অর্জুন এসেছিলেন, হঠাৎ এসে পড়েছিলেন, সেই জন্য তাকে 12 বছর বনবাসে যেতে হয়েছিল। তার মানে একটা বর্ডার ছিল আগেকার দিনে, যে যৌনতার সময় এই তীব্র ও সুন্দর অনুভূতি ভোগ করার সময় তুমি বিঘ্ন ঘটাতে পারো না, তুমি কাউকে হত্যা তো করতে পারোই না। তাই কেউ যখন প্রাচীন ভারতের দোহাই দিয়ে ভ্যালেন্টাইন্স ডের সময় তোমরা চুমু খাচ্ছিলে কেন বলে কান ধরে কাউকে ওঠবোস করায়, তখন সে প্রাচীন ভারতটা সম্পর্কে অন্তত জানে না, এই কথাটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এইবার আমরা একটা অদ্ভুত লোক সম্পর্কে গল্প শুনবো, যে লোকটা রাক্ষস হয়ে যায়নি, কিন্তু একটা ভিন গ্রহের প্রাণী হয়ে গিয়েছিল। এটা একটা সিনেমা, এটার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট 9। এটা 2009-এ তোলা হয়েছিল। এটা পরিচালনা করেছিলেন নীল ব্লমক্যাম্প বলে একজন ভদ্রলোক। এই সিনেমাটা দেখা যায় একটা শহর, সেটা দক্ষিণ আফ্রিকা, কিন্তু সেটা বড় কথা নয়। একটা শহর, সেখানে একটা মহাকাশযান এসে হট করে দাঁড়িয়ে গেল, আর সে নড়েও না চড়েও না। কী ব্যাপার? অনেক পরে মিলিটারি থেকে হেলিকপ্টার নিয়ে টিয়ে গিয়ে লোহার পাত কেটে দেখা গেল যে তার মধ্যে কোনো আশ্চর্য আলো জ্বলে উঠলো না, কোনো অদ্ভুত মহাজাগতিক সঙ্গীত হলো না। সেখানে ল্যাল ল্যালে বিচ্ছিরি দেখতে, মানুষের চোখে খুব কুৎসিত ভিন গ্রহের প্রাণী হাজার হাজার তারা আছে, তারা খেতে পাচ্ছে না। ওই মহাকাশযানটা জ্বালানি বা তেল কিছু একটা শেষ হয়ে গেছে, তাই ওটা নড়ছে না। এবার কি করা যাবে? আন্তর্জাতিক খবর হয়েছে, মানবিক কারণ, সেই জন্য একটা ক্যাম্প মতো করে দেওয়া হয়েছে, আসলে একটা বৃহৎ বস্তি, সেইখানে তাদের সবাইকে ভরে দেওয়া হয়েছে। সিনেমাটা যখন শুরু হচ্ছে, এই ঘটনার 20 বছর পেরিয়ে গেছে এবং মানুষদের মধ্যে একটা প্রচণ্ড অসন্তোষ, ওই শহরের লোকদের মধ্যে। এটা কি ব্যাপার? আমাদের টাকা এদের পোষা হচ্ছে কেন? এদের আমরা ভাষা বুঝি না, কী সব ভাষা বলে, এরা দেখতে কীরকম বিচ্ছিরি। ওদের বলা হয় চিংড়ি, প্রন বলে ডাকা হয়, কারণ ওদের দাঁড়া শুঁয়ো এগুলো আছে, আমাদের মতন দেখতে নয়। কী সব খায় দায়, আমাদের মতন খাদ্যাভ্যাস নয়। তাহলে বের করো এদের, মারো, মেরে ফেলো। কিছু লোক বলছে মেরে ফেলো, কিছু লোক বলছে বের করে দাও, অন্য কোথাও চালান করে দাও। এটা কখনো হয় নাকি শহরের মধ্যেখানে এরা থাকবে, আমাদের দেখতে ঘেন্না করছে। কিছু দাঙ্গাও লাগে এদের সঙ্গে মানুষের। এই যে প্রচণ্ড জনমত, এতে সরকার ঠিক করে যে সত্যিই তো এদের রাখা যায় না, তো একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা এদের আরেকটা ক্যাম্পে নিয়ে যাও। সেটা আসলে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, কিন্তু সেটা এখন চেপে রাখা হচ্ছে। ঠিক আছে, আর ভালো জায়গা, ওদের পুনর্বাসন দিচ্ছি, অন্য দূরে একটা ক্যাম্প, আমাদের কোনো দিন এদের আর দেখতে হবে না, ওখানে দেওয়া হবে। তা কিন্তু এরা তো মানুষ, তার তো একটা নীতি আছে, সেই জন্য 24 ঘন্টার উচ্ছেদের নোটিশ দেওয়া হবে।
গিয়ে সেটা দেওয়া হবে, 24 ঘন্টা পর মেরে বের করে দেওয়া। তাতে যদি তুমি বাধা দাও তখন তোমাকে এটা গুলি করতেই হবে, কী করা যাবে। তো এবার 24 ঘন্টা নোটিশ দেওয়ার জন্য নেতা যাকে নির্বাচন করা হয়েছে সে গেছে, সে এরম করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, একটু বেশি উৎসাহী। তো এই করতে গিয়ে একটা জিনিস এরম করে নামাতে গিয়ে সেখান থেকে থক করে একটা তরল তার হাতে পড়ে যায়, আর আরেকটা জায়গায় মুখে অনেকটা তরল ছিটকে চলে আসে। কিছুক্ষণ পর থেকেই বোঝা যায় যে তার শরীরে একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা মূলত হাতে হচ্ছে গোড়ার দিকে, কিন্তু তার গোটা শরীরেই একটা পরিবর্তন হচ্ছে। সে আর মানুষের খাবার খেতে পারছে না, তার মধ্যে কী সব যেন একটা ঘটছে, এবং ক্রমশ দেখা যায় তার হাতটা ওই মহাকাশের মানে ভিন গ্রহের ওই যে প্রাণী তাদের মতন একটা দাঁড়া দাঁড়া মতন একটা অদ্ভুত নৌকোলা হাত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মিলিটারি তাকে নিয়ে গেছে, একটা গবেষণাগারে নিয়ে গেছে, সেখানে আলোচনা করে ঠিক করা হয়েছে যে তাকে এক্ষুনি মেরে ফেলা হবে। এবং এই যে শরীর যার মধ্যে কিছু একটাভাবে মানুষ আর ভিন গ্রহের প্রাণীর ডিএনএ সংযুক্ত হয়ে গেছে, এটাকে নিয়ে গবেষণা করা হবে, কাটাছেঁড়া ইত্যাদি করা হবে। লোকটি কোনো মতে পালায়। কিছুক্ষণ আগে সে যাদের নেতা ছিল এখন তারা তাকে খুঁজছে, কোনোভাবে আবার নিয়ে চলে এসে তাকে মেরে ফেলা হবে এবং কাটাছেঁড়া করা হবে। পালাতে পালাতে কোথায় যাবে? সমস্ত জায়গায় ক্যামেরা ট্যামেরা নিয়ে বেরিয়ে পড়া হয়েছে। টিভিতে বিচ্ছিরি একটা ঘোষণা করে দেওয়া হয়েছে যে ভিন গ্রহের প্রাণীর সঙ্গে সঙ্গম করার দরুন এই লোকটা বদলে যাচ্ছে, একে যেখানে দেখবেন আমাদের কাছে নিয়ে আসুন। পালাতে পালাতে সে গিয়ে ওই বস্তিটায় আশ্রয় নেয়, যাদের সে প্রাণ দিয়ে ঘেন্না করে তাদের বস্তিতে, কারণ এইখানে একমাত্র তাকে খুঁজবে না। এইখানে বস্তিতে সে দেখে এদের মধ্যে বাৎসল্য আছে, এরা মানুষের প্রতি আক্রোশ এবং ঘৃণা লালন করে যেমন মানুষ এদের প্রতি করে। এদের মধ্যে যে মারা গেছে তার মৃতদেহের পাশে দাঁড়িয়ে এরা মানুষের মতোই দুঃখ কষ্ট পায়, এদেরও খিদের জ্বলুনি আছে। সে আস্তে আস্তে এদের সঙ্গে একটা আধটা কথা বলতে থাকে, এ তো ভাষাও আস্তে আস্তে বুঝতে পেরে যায়, কারণ ওর গোটা শরীরটাই পাল্টে যাচ্ছে, ক্রমশ আরও পাল্টাতে থাকে। এবং একটা সময় সে এদের একজনের সঙ্গে বন্ধুত্ব করে তার কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে এবং গুলিবর্ষণ করতে থাকে। গল্পটা আরও অনেকটা আছে। একদম শেষকালে এই লোকটার কি হয় ভালো বোঝা যায় না, এ তখন অর্ধেক মানুষ আর অর্ধেক ভিন গ্রহের প্রাণী হয়ে গিয়েছিল। এটুকু আমরা জানতে পারি, সিনেমা শেষে বলে দেওয়া হয় ডিস্ট্রিক্ট 9 থেকে ডিস্ট্রিক্ট 10-এ এই সবাইকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে সবাইকে ভরে দেওয়া হয়েছে। মহাকাশযানটাও বেশি চলে গেছে, তার একটা কারণ আছে, সেটা আবার ফিরে আসতে পারে কিনা কেউ জানে না। শেষকালে আমরা একটা ইন্টারভিউ দেখি এই ভদ্রলোকের বউয়ের। তিনি বলছেন যে আমার এখানে আমার এই দরজার সামনে বাড়িতে কেউ একটা জঞ্জাল দিয়ে তৈরি গোলাপ ফুল রেখে চলে গেছে। এটা কে? এটা কি ও? তা তো হতে পারে না, কারণ ও তো এখন ওরা হয়ে গেছে, অন্য হয়ে গেছে। তাদের পক্ষে কি প্রেম অনুভব করা, যাকে প্রেম করি তাকে একটা গোলাপ ফুল দিতে হয় এটা বোঝা, এগুলো সম্ভব না? ওটা বোধহয় হতে পারে না। আর শেষ শটে আমরা দেখি একটা সম্পূর্ণ ভিন গ্রহের প্রাণী, আমরা বুঝতে পারি সে এই লোকটাই, কিন্তু তার কোনো স্বাক্ষর তার বহিরঙ্গে অন্তত নেই। সে জঞ্জাল দিয়ে একটা গোলাপ ফুল তৈরি করছে। এইখানে সিনেমাটা শেষ হয়ে যায়। এটা 2009-এর সিনেমা, কিন্তু হয়তো এখনও প্রাসঙ্গিক বলে আমাদের মনে হতে পারে। শেষকালে একটা কষ্ট কল্পনার কথা বলি। ধরা যাক এই যে এখন যুদ্ধ হচ্ছে, আজকেও তো বোধহয় আজকে না কালকে ইরান বলে দিয়েছে না আমি আবার আটকে দিলুম, আমি জাহাজ যেতে দেবো না। এ তো কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তা হয়তো এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে, এবং কেউ তো ভাবতেই পারে যে সমুদ্রে শুধু একটা জায়গা আমি আটকাবো কেন? সমুদ্রের তলা দিয়ে জানেন বোধহয় যে ইন্টারনেটের প্রচুর জটিল হাজার লক্ষ কী সব তার চলে গেছে, তো 100টা বা 200টা মাইন ফাটিয়ে দিল সেটাকে নষ্ট করে, ইন্টারনেটের লোডশেডিং হয়ে গেল। ভেবে দেখুন, আমরা আছি কিন্তু ইন্টারনেট বলে কোনো বস্তু নেই, গুগল নেই, আপনার হোয়াটসঅ্যাপ নেই, আপনার ইনস্টাগ্রাম নেই, ফেসবুক নেই, নেটফ্লিক্স নেই, মানে জীবন নেই সোজা কথায় বলা যায়। তখন কি হবে? তখন এতে কোনো সন্দেহ নেই যে পালে পালে 15 বছরের নিচে যত ছেলে মেয়ে আছে, জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সমস্ত বর্ডার ভেঙে রে 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 করে তেড়ে যাবে যারা এই কাজটা করেছে তাদের দিকে। এবং এইরকম একটা সেনাবাহিনী এ তো পৃথিবীতে কেউ কখনো দেখেনি, মানে এ তো হতে পারে না। তার কারণ হচ্ছে আপনি অনেক সেনাবাহিনী দেখেছেন, কিন্তু এত কম বয়সে তো দেখেননি। কেউ কেউ তো মানে খালি গা এবং ডায়াপার পরে আছে, একটা বর্ম কোনো মতে গলি নিয়েছে, তাই নিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, এরকম একটা সেনাবাহিনী আপনারা দেখেননি। তার চেয়ে বড় কথা হলো যে এরা সমস্ত লোক যাচ্ছে, হই হই করে দৌড়ে চলে যাচ্ছে, সেইখানে এত লোক একটা সেনাবাহিনীতে কটা লোক যোগ দিতে পারে? কিন্তু এখানে তো আক্রমণকারী দেশ, আক্রান্ত দেশ সবাই যাবে, তাই এত সংখ্যাও দেখেনি। কিন্তু তার চেয়ে বড় কথা, এই সেনাবাহিনী জিতবে এই দুটো কারণে নয়, আসল কারণ হচ্ছে এরা হচ্ছে নেশাড়ু। আপনি যদি গাঁজাখোরের কাছ থেকে ছিলিম কেড়ে নেন, আপনি যদি মাতালের কাছ থেকে বোতল কেড়ে নেন, সে যা হিংস্র হয়ে যায়, মানে এরা এক একজন 500-600 জন সিনা বাহিনীও আপনি বলতে পারেন, তা সেইভাবে দৌড়ে চলে যাচ্ছে। এবার এদের ওপর গলাগুলি বর্ষণ করবে এরকম পাষণ্ড পৃথিবীতে নেই।
তাকে তো থাবড়ে গ্রহ ছাড়া করা হবে, এই তুমি কম বয়সী ছেলে মেয়েকে মারছো। ফলে এরা গিয়ে সিংহাসন ধরে ঝাঁকিয়ে যে যেখানে আছে, সে আমেরিকার লোক হতে পারে, ইসরায়েলের লোক হতে পারে, তাকে বলবে এক্ষুনি তুমি ডুবুরি নামাও, ওইসব মেরামত করো, আমি জানি না, ইন্টারনেট আগে ঠিক করো, তারপর কথা হবে। ফলে সেই যে অলীক যুদ্ধ, যা অহিংস যুদ্ধ, কিন্তু একটা আশ্চর্য অলীক বিশ্বযুদ্ধ, এবং তার ফলে একটা অলীক বিশ্ব শান্তি যা প্রতিষ্ঠিত হবে, সেই দিকে তাকিয়ে একটা অদৃশ্য গেলাস তুলে চিয়ার্স বলে আমরা আজকের এই বর্ডার সম্পর্কিত বক্তৃতা শেষ করব। ধন্যবাদ, নমস্কার।